আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রী, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আর আজকের আমাদের লাইভ ভিডিও ক্লাস, আজকে ক্লাস নিচ্ছেন আমাদের জিকে অ্যাফেয়ার্স বইয়ের লেখক মামুন স্যার, সাবেক ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আপনারা যারা আজকের ক্লাস দেখবেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে এসে আপনারা প্রশ্ন করবেন, স্যার আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। স্যার প্লিজ ক্লাস শুরু করুন। আপনার বড় ফোন আছে না? সমস্যা নেই, হাসান ভাই আছে, দেখাচ্ছেন হাসান ভাই দেখলে আপনি আছেন তো? ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লম্বা বিরতির পর বহুদিন দেখা যায়নি আপনাদের। গতদিন আমরা বাংলাদেশ পরিচিতি পড়েছিলাম, তাও পূর্ণাঙ্গ নয়। হ্যাঁ, তো ক্লাস শুরুর পূর্বেই সবাই একটু যদি বলেন কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আর একটু শেয়ার করে দিয়েন আরো লোকজন যাদের দেখার একটা সুযোগ পায়, নাহলে ইনজাস্টিস হবে। কিন্তু যাদের মোবাইল নেই তারা কি করে দেখবে, এটা একটা ব্যাপার। তাহলে একজনের মোবাইলে অনেককে দেখার সুযোগ করে দেওয়া যেতে পারে, কাউকে আবার সরে টরে যেতে বলেন না। এখন হচ্ছে অনেক স্টুডেন্টের প্রশ্ন ছিল এমন যে অনেক কিছু তারা বুঝলেও প্রাচীন বাংলাটা তাদের কাছে কঠিন মনে হচ্ছে। তো আজকে আমরা প্রাচীন বাংলাটা একটু সহজ করার চেষ্টা করব। এর জন্য খাতা কলম সাথে রাখলে ভালো হয়, কারণ সব সময় কথা শুনে মনে নাও থাকতে পারে। কিছু কথা লিখে পড়লে সেটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। এজন্য আমরা আজকে প্রাচীন বাংলার অংশটা একটু লিখে পড়ার চেষ্টা করব। তবে যেহেতু আমরা নার্সিং পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটার আয়োজন করেছি, নার্সিং পরীক্ষার্থীদের প্রাচীন বাংলার অংশ থেকে খুব বেশি প্রশ্ন এসেছে বিগত দিনে এমনটা পরিলক্ষিত হয়নি। আবার মাঝে মাঝে কিছু প্রশ্ন এসেছে। যেহেতু প্রত্যেকটা মার্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই সেটা 1 মার্ক হলেও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 1 মার্ক হলেও পেতে হবে, 2 মার্ক হলেও পেতে হবে। এজন্য প্রাচীন বাংলার যে অংশটা খুবই ডিপলি আলোচনা হয় ইউনিভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য এটা অনেক গভীরে গিয়ে আলোচনার একটা বিষয় থাকে। কিন্তু আমরা যেহেতু নার্সিং পরীক্ষার্থীদের জন্য আজকের আয়োজন, সুতরাং নার্সিং এ যে প্রশ্নগুলো হতে পারে, অতীতে হয়েছে, অর্থাৎ বেসিক যে ব্যাপারটা প্রাচীন বাংলার, এইটুকু জানলেই হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কোনো লেকচার হচ্ছেন না, তাহলে আপনারা টপিকটা লিখে নিতে পারেন। আজকের টপিক হচ্ছে প্রাচীন বাংলা, প্রাচীন বাংলার জনগোষ্ঠী নিয়ে আমরা পড়বো। তারপরে হচ্ছে প্রাচীন বাংলার শাসনকালটা কেমন ছিল, কোন কোন রাজবংশ শাসন করেছে, ওই সময় যে অরাজকতা ছিল, হটকারিতা ছিল, যেটিকে আমরা মাৎসানাই বলে থাকি, সেটি দেখবো। আবার নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা লম্বা সময় ধরে কারা অংশগ্রহণ করেছে সেটি দেখবো। আবার প্রাচীন প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন দেখার চেষ্টা করব। আর যেটা অবশ্যই পড়বো সেটি হচ্ছে প্রাচীন বাংলার জনপদ ও রাজধানী, যেখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। এবং প্রাচীন বাংলার প্রশ্ন কখনো পরীক্ষা যদি ফলো করা হয় তাহলে প্রাচীন বাংলার যে রাজধানী এবং জনপদ এই অংশটাই এসে থাকে। তো প্রথমে আমরা প্রাচীন বাংলার জনগোষ্ঠীটা একটু দেখে নিতে চাই। প্রাচীন বাংলার জনগোষ্ঠী এই অংশটা দেখলে আমরা প্রাচীন বাংলার মানুষ সম্পর্কে, কারা বসবাস করতো সেই সম্পর্কে একটা ধারণা পাবো। পাশাপাশি আমাদের এই যে বাঙালি জাতি সত্তাটা কোথা থেকে উৎপত্তি লাভ করলো এই সম্পর্কেও একটা সুস্পষ্ট ধারণা পাবো বলে আমরা আশা করছি। এর পাশাপাশি আমরা জানতে পারবো যে আমরা এজ এ বাঙালি হিসাবে কেন এতটা খারাপ। এই দেশ কি শুধু আমাদের, নাকি পূর্বপুরুষদের থেকে এটি ক্রমান্বয়ে আগামী সামনের দিকে ধাবিত হচ্ছে, এটা জানতে পারবো। আমরা খারাপ হওয়ার কারণটাও জানতে পারবো প্রাচীন বাংলার জনগোষ্ঠী পড়লেও, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়ে থাকে, প্রথমেই প্রশ্ন এমন হয় যে প্রাচীন বাংলায় যে জনগোষ্ঠীগুলো বসবাস করত তারা মূলত কয় ভাগে বিভক্ত ছিল, কি কি। এখান থেকে আমরা পড়াটা যদি শুরু করি তাহলে এই যে প্রাচীন বাংলার যে জনগোষ্ঠী, এইটা প্রধানত আমরা 2 ভাগে ভাগ করে থাকি। প্রধানত প্রাচীন বাংলার জনগোষ্ঠী হচ্ছে 2 প্রকার বা 2 ভাগে বিভক্ত। প্রকার বললে ব্যাপারটা কেমন দেখায়, আমরা প্রাচীন বাংলার জনগোষ্ঠীকে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা যেটি বলবো সেটি হচ্ছে অনার্য। আমরা নিশ্চয় নাম শুনেছি অনার্য। আর পরে আমরা একটাকে পাবো আর্য। তাহলে যারা আর্য নয় তারাই অনার্য। আর্যরা এদেশে উৎপত্তি লাভ করা জনগোষ্ঠী নয়, আর্যরা বাইরে থেকে আসা মানুষ। আর্যদের পূর্বে কারা ছিল? অনার্যরা। তাই মাঝে মাঝে অনার্যদেরকে আর্য পূর্ব জনগোষ্ঠীও বলা হয়ে থাকে।
আর্য পূর্ব জনগোষ্ঠী। তাহলে আর্যদের পূর্বে যারা বসবাস করতো তারাই অনার্য, তাই আমরা অনার্যকে বলতে পারছি আর্য পূর্ব জনগোষ্ঠী। ওকে, পরের কথা হচ্ছে আর্যদের কোনো ভাগ বন্টন নেই, আর্যদের কোনো ক্লাসিফিকেশন নেই, আর্য আর্যই। কিন্তু এই অনার্য জনগোষ্ঠীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অনার্য জনগোষ্ঠী 4 ভাগে বিভক্ত। এখন কি কি 4 ভাগ সেটা একটু দেখে নেওয়া যেতে পারে। দ্রাবিড়, শব্দগুলো একটু কঠিন হবে। নেগ্রিটো, এই অংশটা স্টুডেন্টদের কাছে একটু কঠিন মনে হওয়ার কারণ হলো স্বাভাবিকভাবে স্বভাবতই এই শব্দগুলোর সাথে বর্তমান স্টুডেন্টদের পূর্ব কোনো পরিচিতি নাই, যার কারণে এই শব্দগুলো শুনলে একটু কঠিন মনে হতে পারে। এখন কঠিন বিষয় সহজ করে তোলার জন্য শব্দগুলো বারবার উচ্চারণ করলে এটা একসময় সহজ বলে মনে হবে। আমরা এরপরে দিতে পারি অস্ট্রিক, এরপরে আমরা বলতে পারি মঙ্গোলীয়। এই মঙ্গোলীয়দের আবার আরেকটা নামে ডাকা হয় ভোটচিনীয়। এই তাহলে প্রাচীনকালে বাংলায় যে জনগোষ্ঠী বসবাস করত তাদেরকে আমরা প্রধানত 2টি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে অনার্য আর একটি হচ্ছে আর্য। আর্যদের পূর্বে বাংলায় যারা বসবাস করত তারাই অনার্য, তাই অনার্য জনগোষ্ঠীকে আর্য পূর্ব জনগোষ্ঠী নামে অভিহিত করা যায়। আর্যদের কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো ভাগ বন্টন নেই, তারা বাইরে থেকে আসা মানুষ। কিন্তু অনার্য জনগোষ্ঠীকে আমরা 4টি ভাগে ভাগ করেছি, একটিকে বলছি দ্রাবিড়, আরেকটি হচ্ছে নেগ্রিটো, একটি অস্ট্রিক, আরেকটি মঙ্গোলীয়। মঙ্গোলীয়দের আরেক নাম হচ্ছে ভোটচিনীয়, মঙ্গোলীয়র আরেক নাম ভোটচিনীয়। আচ্ছা, এইটুকু দেখার পর এখন আর্যদের নিয়ে আমরা কথাটা বলতে পারি। সেখানে এসে যে ব্যাপারটা আমরা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে আর্যদের উৎপত্তিটা কোথায়। আর্যদের উৎপত্তি হচ্ছে আধুনিক ইউরোপের পোল্যান্ড নামক দেশে, পোল্যান্ডে। আর্যদের উৎপত্তি হচ্ছে ইউরোপের পোল্যান্ড, ইউরোপের পোল্যান্ড। কিন্তু এখানে বিষয়টা খেয়াল করবেন, আর্যরা কিন্তু ইউরোপের পোল্যান্ড থেকে ভারতে আগমন করেনি। আর্যরা উৎপত্তি লাভ করেছে পোল্যান্ডে, আর্যদের অরিজিন আমরা বলতে পারি পোল্যান্ড, ইউরোপে, কিন্তু তারা সেখান থেকে ভারতে আগমন করেনি। তারা এসেছে কোথা থেকে আমরা বিস্তারিত বলবো, তার আগে একটু লিখে নিই। আর্যরা এসেছে ইরান থেকে। আরো যদি স্পেসিফিক বলি তাহলে ইরানের একটা পর্বত যেটার নাম হচ্ছে ইউরাল পর্বত, এর দক্ষিণের তৃণভূমি অঞ্চল, অনেক বড় কথা। আচ্ছা, 2 ভাবে প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। আর্যরা কোন দেশ থেকে ভারতে আগমন করেছে? সোজা কথা ইরান। তবে ইরানের পূর্ব নাম কি ছিল? পারস্য। ইরানের পূর্ব নাম ছিল পারস্য, অথবা ইরানের পারস্যের বর্তমান নাম কি? ইরান। যে কোনো ভাবে বলতে পারে, মূল কথা জানা থাকলেই পরে আর কোনো প্রবলেম নেই। তাহলে যদি অপশনে দেশের নাম না জানতে চেয়ে থাকে, অর্থাৎ দেশ যদি না লেখা থাকে ইরান, তাহলে এই পুরো কথাটাই কিন্তু অপশনের মধ্যে লেখা থাকে ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল। আচ্ছা, তাহলে তারা উৎপত্তি পোল্যান্ডে লাভ করলো, কিন্তু ভারতে আসলো ইরান থেকে কেন? এর উত্তর আমরা দিব। তার আগে লিখে নেই যে তারা ইরান থেকে আসলো কোথায়? ভারতে। ভারতে আসার পরে তারা প্রথম বসতি স্থাপন করে কোথায়? ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব, এই জায়গাটাই প্রথম তারা বসতি স্থাপন করেছিল। বর্তমানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব এই জায়গাটা কিন্তু পাকিস্তানের মধ্যে, কিন্তু ওই সময় তো আর পাকিস্তান ছিল না। ওই সময় পরিচিতি ছিল কি? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। তাহলে আর্যরা ইরান থেকে প্রথমে আসলো কোথায়? ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব অঞ্চলে। পরবর্তীতে এইখান থেকে তারা আগমন করবে কোথায়? বাংলায়। আচ্ছা, এইটুকু দেখেন আগে। তাহলে আমরা আবার দেখি এবং কারণটা বলি। আর্যদের অরিজিন বা উৎপত্তি হচ্ছে পোল্যান্ড, ইউরোপের পোল্যান্ড, আধুনিক ইউরোপের পোল্যান্ড। কিন্তু এই পোল্যান্ড নামক দেশটি থেকে আর্যরা সরাসরি ভারতে আগমন করেনি। তারা আসছে কোথা থেকে? ইরানের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল থেকে।
এখন প্রশ্ন হচ্ছে, পোল্যান্ড থেকে ইরানে কিভাবে, ইরান থেকে পরে ভারতে কিভাবে? যেহেতু উৎপত্তিটা পোল্যান্ডে, কিন্তু কেন ইরান থেকে আসলো? আচ্ছা, আমরা একটা উদাহরণে যাই, তাহলে বোঝানো সহজ হবে। নিশ্চয় আমরা রোহিঙ্গাদের নাম শুনেছি, বর্তমানে পপুলার একটা নাম, অনেকেই অনেককে রোহিঙ্গা বলে ডাকে। এটা লোক স্থানীয় না হলেই তাকে এখন অনেকে রোহিঙ্গা বলে ডাকে। আচ্ছা, যাই হোক, তা আমরা এইটা জানি যে রোহিঙ্গারা উৎপত্তি লাভ করেছে কোথায়? মায়ানমারে। অর্থাৎ রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তারা এসেছে কোথা থেকে? তারা এসেছে মায়ানমার থেকে। এখন বাংলাদেশে যে রোহিঙ্গা গুলো বসবাস করে, বাংলাদেশের সাধারণ নাগরিক যারা, তাদের মতো কি জীবনযাপন করার সুযোগ পায়? না। কেন পায় না? কারণ তারা এই দেশের নাগরিক নয়। তাই আমরা কি করেছি? তাদের একটা ক্যাম্প নির্মাণ করে দিয়েছি। যেমন রোহিঙ্গাদের সবচেয়ে বড় ক্যাম্প হচ্ছে কোথায়? কক্সবাজার, কুতুপালং। আবার কিছু রোহিঙ্গাকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ দিয়েছি নোয়াখালীর ভাষাঞ্চর নামক জায়গায়। আচ্ছা, মানুষ কেন স্থান বদল করে? কেন এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বসবাসের ইচ্ছা পোষণ করে? সাধারণত দুটি কারণে মানুষের অভিগমন ঘটে থাকে, এক দেশ থেকে আরেক দেশে মানুষ যেয়ে থাকে। উদাহরণ যদি আমরা দিই, সামাজিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, বা অর্থনৈতিক কারণে হতে পারে। বিশেষত রাজনৈতিক এবং অর্থনৈতিক, এ দুটি কারণে মানুষ স্থানের বদল করে থাকে। যেমন রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, বিষয়টি রাজনৈতিক। কিভাবে? কারণ রোহিঙ্গারা একসময় মায়ানমারের নাগরিক ছিল, তারা অন্যান্য সাধারণ মানুষের মতোই জীবনটাকে উপভোগ করার একটা সুযোগ মায়ানমারে পেত। কিন্তু 1982 সালে এই রোহিঙ্গারা মায়ানমারের নাগরিকত্ব হারায়। অর্থাৎ মায়ানমারের সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল বলে ঘোষণা করে 1982 সালে। এই 82 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশে মায়ানমারের আগমন ঘটাটা শুরু হয়েছে, যেটা ব্যাপক আকারে এসেছে 2017 সালে। এখন তাদের এই লম্বা মানুষগুলোকে, অর্থাৎ অনেক মানুষকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পেছনেও কিন্তু একটা পলিটিক্যাল কারণ ছিল। আমরা ওইদিকে না যাই। তো কেন তারা আসলো? যেহেতু তাদের মায়ানমারে বসবাস করাটা কঠিন হচ্ছে, জীবনের জন্য হুমকি হয়ে যাচ্ছে, বাড়িঘর অগ্নিসংযোগ এরকমের ঘটনা। তাই জীবন বাঁচানোর তাগিদে তারা চলে এসেছে কোথায়? জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদী সাঁতার কেটে তারা চলে আসছে বাংলাদেশে। এই একটা কারণে তার অভিগমন ঘটেছে। আবার অন্যভাবে যদি চিন্তা করেন, যেমন অনেক বাংলাদেশি কোথায় গিয়ে কাজ করে? সৌদি আরবে গিয়ে কাজ করে। কেন কাজ করে? কারণ সেখানে হয়তো সুযোগ সুবিধা বেশি। বাংলাদেশে থাকলে সে যা ইনকাম করতো তার কয়েক গুণ বেশি ইনকাম করে। তাহলে কেন ওইখানে গিয়ে সে বছরের পর বছর থাকে? আবার দেখেন, কোন বাংলাদেশি নাগরিক যদি আমেরিকায় বসবাসের সুযোগ পায়, বা গ্রিন কার্ড বলি যেটা আমরা, সেটা পায়, তাহলে কি সে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে চায় না? কেন চায় না? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা হচ্ছে সে উন্নত জীবন যাপন করতে চায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষ উন্নত জীবন যাপন করতে চায়। তাহলে আমরা এখানে দেখতে পারি যে রাজনৈতিক কারণে, অথবা মানুষ উন্নত জীবন যাপনের আশায়, অর্থনৈতিক কারণে সে তার লোকেশন বদল করে থাকে, এক দেশ থেকে আর এক দেশে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করে থাকে। তো ইতিহাসবিদরা বলেছেন, এই উৎপত্তি পোল্যান্ডে যারা লাভ করলো, আর্যরা পোল্যান্ডে উৎপত্তি লাভ করলেও পরবর্তীতে হতে পারে রাজনৈতিক কারণে কিংবা অর্থনৈতিক কারণে তারা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার একটা অংশ এসে বসতি স্থাপন করেছিল ইরানে। এই ইরানের কথায় ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল। এই জায়গাটা থেকে পরবর্তীতে, অর্থাৎ ইরানে বসতি গড়ে তোলা আর্যদের যে অংশটি ছিল, তারাই পরবর্তীতে আগমন করে কোথায়? ভারতে। এখন প্রশ্ন কি? সোজা কথায় আসেন, আর্যরা কোথা থেকে ভারতে আগমন করেছে? একেবারে সহজ উত্তর, আর্যরা ইরান থেকে ভারতে আগমন করেছে। অপশনে যদি ইরান না থাকে, ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল, এই অংশটুকু পুরোটাই লেখা থাকবে, যা দেখে আপনাকে বুঝতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে আগমনের পর আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? এই বড় কথাটাই লেখা থাকে, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব। ভারতে দীর্ঘদিন বসবাসের পর পরবর্তীতে আগমন করেছে কোথায়? বাংলায়। আর্যরা যখন বাংলায় আগমন করে, এসে তাদের সাথে দেখা হয় কাদের? অস্ট্রিকদের। অর্থাৎ আর্যরা যখন বাংলায় আগমন করে, পূর্ব থেকেই বাংলার এই মসনদ কাদের দখলে ছিল? অস্ট্রিকদের। তাহলে অস্ট্রিকরা আগে থেকেই বাংলায় বসবাস করছিল। এদের সাথে এসে যুক্ত হলো কে? আর্যরা। এই অস্ট্রিক এবং আর্য দুটি জাতির সংমিশ্রণে পরবর্তীতে যে নতুন জাতিটি গড়ে উঠছে, সেটিকে আমরা বলছি বাঙালি। তাহলে বাঙালি কি একক কোনো নিগোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর হচ্ছে না। একাধিক জাতির সংমিশ্রণে গড়ে ওঠা জাতি বাঙালি। তাই বাঙালিকে আমরা বলে থাকি সংকর জাতি। বাঙালিকে আমরা বলে থাকি সংকর জাতি। এই সংকর জাতিকে আবার মাঝে মধ্যে আরেকটা নামে ডাকা হয় নিষাদ জাতি।
আমরা বাঙালি হিসাবে এতটা খারাপ হওয়ার মূল কারণই হচ্ছে এই যে সংমিশ্রণ। যেমন আপনারা বিজ্ঞানের মধ্যে পড়েছেন ব্রোঞ্জ, তামা ও টিন। তাই ব্রোঞ্জ কোন ধরনের ধাতু? সংকর ধাতু। তাহলে বাঙালি কোন ধরনের জাতি? সংকর জাতি। তাই এই বাঙালি ফেরেশতা হলেও তার মধ্যে সকল ভালো গুণাবলী থাকবে ব্যাপারটা এমনও নয়, আবার এই বাঙালি নিরেট খারাপ হবে এমনও নয়। চোর হলেও তার মধ্যে দুই একটা ভালো গুণ আছে, আবার ফেরেশতা হলেও তার মধ্যে দুই একটা খারাপ গুণ রয়েছে। নিরেট কোনো ভালো লোক এই বাংলাদেশে অতীতে খুঁজে পাওয়া গেছে বলে ইতিহাস থেকে জানা যায়নি। তাহলে আপনি অরিজিনগত ভাবেই খারাপ, তাই এ খারাপ হওয়াতে মন খারাপ করার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এইটুকু আরেকবার রিভিশন দিয়ে ফেলেন। এই প্রাচীন বাংলার এই অংশে কঠিন ব্যাপার যদি বলেন তাহলে এইটুকু প্রথমত, পরে কিছু কঠিন পাবো, বাকিগুলো সহজ পাবো। তাহলে আরেকবার দেখেন, প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার জনগোষ্ঠীকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি? অনার্য জনগোষ্ঠী, আর্য জনগোষ্ঠী। আর্যদের পূর্বে বাংলায় কারা বসবাস করত? অনার্যরা। তাই অনার্য জনগোষ্ঠীকে আর কি বলা যেতে পারে? আর্য পূর্ব জনগোষ্ঠী। আর্য পূর্ব জনগোষ্ঠী। ওকে, আর্যদের কি কোনো ভাগ আছে? নেই। কাদের ভাগ আছে? অনার্যদের। অনার্য জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয় কি বলবেন? চার ভাগে। কি কি? দ্রাবিড়, নেগ্রিটো, অস্ট্রিক, মঙ্গোলীয়। মঙ্গোলীয়দের আরেকটা নাম কি? ভর্জিনীয়। এবার দেখেন, এই চারটা জাতি বাংলায় বসবাস করেছে ক্রমান্বয়ে। তাহলে সবার আগে বাংলায় বসবাস করতো কারা? দ্রাবিড়। তাই কখনো যদি প্রশ্ন করে প্রাচীন বাংলার অর্থাৎ বাংলার প্রাচীন জনগোষ্ঠী কোনটি, আমরা চোখ খোলা রেখেই কি বলবো? দ্রাবিড়। এই জাতি কটার মধ্যে দ্রাবিড় জাতি হচ্ছে প্রাচীন বাংলার প্রথম জনগোষ্ঠী। আচ্ছা, পরে আসলাম আর্যদের উৎপত্তি কোথায়? পোল্যান্ড। এ লাইন ভুলে গেলেও কোনো সমস্যা নেই, পরীক্ষায় আসে না। পরীক্ষায় কি আসে? আর্যরা কোথা থেকে ভারতে আগমন করেছে? উত্তর কি বলবো? ইরান। অপশনে যদি শুধু দেশের নাম না থাকে, কি থাকবে? ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চল, অনেক বড় কথা। সেখান থেকে তারা এসেছে কোথায়? ভারতে। প্রশ্ন হচ্ছে প্রথমে ভারতে আসার পর বসতি স্থাপন করেছিল কোথায়? ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাব এই অঞ্চলটায়। তাহলে এরপরে এসেছে কোথায়? বাংলায়। তা আর্যরা ভারত থেকে বাংলায় আগমন করলে কার সাথে দেখা হয়? অস্ট্রিকদের সাথে। অস্ট্রিকদের সাথে কারা যোগ হইল? আর্যরা। অস্ট্রিক আর্য মিলেমিশে নতুন যে জাতি গড়ে উঠলো সেটির নাম কি? বাঙালি। তাই বাঙালি কি ধরনের জাতি? সংকর জাতি। আরেক নাম নিষাদ জাতি। তাহলে এর মধ্যে কি কোনো প্রবলেম থাকলে জানাবেন যে এর মধ্যে আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা। যদি না করেন তাহলে আমরা পরের টপিকে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা তখন কি দেখছিলাম? আর্যদের। তাহলে আর্যরা যেহেতু এসে এখানে থাকলো, এখন আমরা এদের দিয়ে কয়েকটা লাইন দেখব। প্রশ্ন এমন হয়, আর্যদের ধর্মের নাম কি? সোজা কথা হচ্ছে সনাতন হিন্দু। আর্যরা কোন ধর্মের অনুসারী ছিল? সনাতন হিন্দু ধর্মের। যে কোনো একটা ধর্মের লোক যখন থাকবে নিশ্চয়ই তার ধর্মগ্রন্থ থাকবে। তাহলে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আপনি বলবেন বেদ। অপশনে যদি বেদ শব্দটা না থাকে আপনি ঋগ্বেদ উত্তর হিসাবে নিতে পারবেন। তাহলে আর্যরা কোন ধর্মের অনুসারী কি বলবেন? সনাতন হিন্দু। ধর্মগ্রন্থের নাম কি? বেদ বা ঋগ্বেদ। প্রাচীনকালে অর্থাৎ আর্যরা যখন এলাকায় বসবাস করত তখন সংবিধিবদ্ধ কোনো নিয়ম কানুন ছিল না, রাষ্ট্রীয় কোনো আইন কাঠামো ছিল না, যার উপর অর্থাৎ কোনো সংবিধান টাইপের ব্যাপারও ছিল না যে যার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে। প্রাচীনকালে যখন বাংলায় অঞ্চলটা শাসন হয়েছে তখন কিসের ভিত্তিতে শাসন হতো? ধর্মগ্রন্থের আদেশ নিষেধ এগুলোর উপর ভিত্তি করে। এজন্য আর্যদের এই যুগটাকে বলা হতো কি? বৈদিক যুগ। আর্যদের সময়কালটাকে বলা হতো কি যুগ? বৈদিক যুগ। কারণ কি দ্বারা শাসিত হতো বাংলা? বেদ দ্বারা। তাহলে এখানে আর বলার মতো তেমন কিছু নেই, এই বেসিক ব্যাপারটুকু আপনি জানলেই একটা বিষয় হয় আর কি। আচ্ছা, এখন আমরা যদি প্রাচীন বাংলার রাজবংশ নিয়ে দেখি, তাহলে আমরা আগেই বলেছি যেহেতু পরীক্ষা দিব নার্সিং, সুতরাং বেসিক ব্যাপারটা একটু ক্লিয়ার থাকলেই হয়। রাজবংশ, প্রাচীন বাংলার রাজবংশ। প্রথমে এক নম্বরে যে বংশটা আমরা পাবো সেটি হচ্ছে মৌর্য বংশ। কি বংশ? মৌর্য বংশ। এটা হচ্ছে প্রাচীন বাংলার প্রথম রাজবংশ। এর পূর্বে নিশ্চয় মানুষ ছিল। কারা ছিল? কিভাবে শাসন হয়েছে? ইতিহাসে এর কোনো ডকুমেন্ট খুঁজে পাওয়া যায় না। যেহেতু সেগুলোর ডকুমেন্ট খুঁজে পাওয়া যায় না তাই সেগুলো ইতিহাসে জায়গা পায়নি।
কারণ ইতিহাস কাকে বলবেন, যে এটার অতীত হতে হবে প্রথম কথা, এবং এটার ডকুমেন্ট থাকতে হবে। স্যার আমাদের পড়াইতো হিস্ট্রি ইজ দ্য রেকর্ড অফ দ্য পাস্ট। অতীতের ঘটনা হইতে হবে এবং এইটার রেকর্ড থাকতে হবে। যদি না থাকে আমরা এটাকে ইতিহাস বলার সুযোগ নেই। এখন মৌর্যরাই আমরা যতদূর ইতিহাস জানতে পারি প্রাচীন বাংলা অধ্যয়ন করে, সব শেষে গিয়ে থেমে যায় কোথায় গিয়ে, মৌর্য। মৌর্যদের আগে কারা ছিল এটি যেহেতু জানা যায় না, তাই সেটা নিয়ে আর আলোচনার সুযোগ নেই। প্রশ্ন এমন, প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কোনটি? প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কোনটি? আমরা কি বলবো? মৌর্য বংশ। এবার কমন সেন্স থেকে দেখেন, যে কোনো একটা বংশ যখন শাসন করবে, নিশ্চয় এই বংশের একটা প্রতিষ্ঠাতা আছে যে প্রথম শাসনটা করেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে নামের শেষে কি আছে? মৌর্য। তার মানে কোন বংশের লোক? মৌর্য বংশের লোক। আপনি আবার দেখেন, প্রাচীন বাংলার প্রথম রাজবংশের নাম কি? কি বংশ? মৌর্য বংশ। যদি এমনও বলতো প্রাচীন ভারতের প্রথম রাজবংশ কোনটি, তাও আমরা উত্তর কি নিতাম? মৌর্য বংশ। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনার জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো চাণক্য। কিন্তু এই চাণক্য আবার একটা ছদ্ম নামে পরিচিত ছিলেন। এই চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। ইন্টারমিডিয়েটে যারা সমাজকর্ম সমাজ বিজ্ঞান পড়েছেন, এই লোকটার নামটা পড়ার কথা। এখন সিলেবাসে ছিল কিনা এটা একটা ব্যাপার। আপনারা তো আবার অনিয়ম পছন্দ করেন না, সিলেবাসে যা থাকে না তা পড়তেই যান না, যেহেতু সিলেবাসে নাই, নিয়মতান্ত্রিক লোক। তাহলে আরেকবার দেখেন, প্রাচীন বাংলার প্রথম রাজবংশের নাম মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? চাণক্য। তবে চাণক্য কি নামে পরিচিত ছিলেন? কৌটিল্য। অথবা কৌটিল্যের প্রকৃত নাম কি? চাণক্য। অথবা চাণক্যের ছদ্মনাম কি? কৌটিল্য। তিনি ভারতীয় সমাজ ব্যবস্থার উপর একটি গ্রন্থ রচনা করেন, যেই গ্রন্থের নাম ছিল অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কথাটা এইভাবে পরিচিত, কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র। আচ্ছা, এই অর্থশাস্ত্র নামক গ্রন্থে বাংলার একটা বিশেষ শিল্প যেটির বিবরণ রয়েছে। যেমন আমরা এখনো গ্রামগঞ্জে দেখি মায়েরা বোনেরা হাতে বোনানো অনেক কারুকার্য তৈরি করে, অনেক নকশা তৈরি করে, হাতে বোনানো অনেক এলিমেন্ট তৈরি করে। এই হাতে বোনানো ব্যাপারটাকে বলা হয় কি? বয়ন শিল্প। বয়ন শিল্প। এখন পরীক্ষায় থাকে বয়ন শিল্পের বিবরণ রয়েছে কোথায়? বয়ন শিল্পের বিবরণ। তাহলে বয়ন শিল্পের বিবরণ রয়েছে কোন গ্রন্থে? এই অর্থশাস্ত্র নামক গ্রন্থে। এই গ্রন্থটা কে লিখেছেন? কৌটিল্য, যার অরিজিনাল নাম কি ছিল? চাণক্য। কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশ প্রতিষ্ঠা করেছেন? মৌর্য বংশ, যেটি কি বাংলার প্রথম রাজবংশ। তাহলে আপনি আবার দেখেন এটুকু। তাহলে প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কোনটি? মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? চাণক্য। চাণক্যের ছদ্মনাম কি ছিল? কৌটিল্য। কৌটিল্য ভারতীয় সমাজ ব্যবস্থার উপর প্রথম যে গ্রন্থ রচনাটা করেন সেটির নাম অর্থশাস্ত্র। তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটা কে লিখেছেন? কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থে বাংলার কোন শিল্পের বিবরণ রয়েছে? বয়ন শিল্পের। তাহলে এইটুকু আপনি বলতে পারলেই একটা ব্যাপার গেল। আর একটা প্রশ্ন মৌর্য বংশ থেকে আসে কাকে নিয়ে? সম্রাট অশোক। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্রাট অশোক কোন বংশের শাসক? মৌর্য বংশের। নামের আগে পরে কিন্তু মৌর্য শব্দটার যোগ সাদেশ নেই, সেখান থেকে মাঝে মাঝে এটা আবার কঠিন প্রশ্ন হয়ে যেতে পারে আপনার জন্য। আগে পরে মৌর্য শব্দটা না থাকলেও আমরা আলাদা করে পড়েই জানবো যে সম্রাট অশোক কোন বংশের শাসক? মৌর্য বংশের শাসক। এখন অনেকগুলো শাসকই ছিল, কেন আমরা সম্রাট অশোককে নিয়ে আলোচনা করছি? কারণ লেখা বোঝা যাচ্ছে না। তাইলে তো ওই যে এখন কি যেন বইপত্র কিনে পাওয়া যাচ্ছে যেগুলোর উপর হাত ফিরালে লেখা মেলা সুন্দর হয়, এরকম একটা বই কেনার ব্যবস্থা করেন, আমরা কিছুদিন প্র্যাকটিস করি। তাহলে আর একটু বড় করে লেখার চেষ্টা করি। হাতের লেখা খারাপ, সুন্দরের চেষ্টা করা হচ্ছে আর কি। চেষ্টা করতে তো দোষের কিছু নাই,
তবে ওই যে কি বই পাওয়া যাচ্ছে ওইটার উপর হাত ঘুরালে নাকি বাচ্চাদের লেখা সুন্দর হচ্ছে, ধৈর্যের ব্যাপার। আচ্ছা, চেষ্টা করছি আমরা, আপনি দেখেন। তাহলে সম্রাট অশোক, দেখেন এটা লেখা বোঝা না গেলে তো প্রবলেম। এই শোনা তো যাচ্ছে, শোনা যাচ্ছে না? ওইটা বারবার আপনি রিভিশন দিয়ে শুনবেন টুনবেন, তারপরে নিজের খাতায় লিখেন, আপনি বুঝবেন। আর আমরা যেহেতু বললেন আরেকটু চেষ্টা করছি আর কি। আচ্ছা, যাই হোক, লিখে দেওয়ার পরে বুঝেন না, মানুষের না বলা মেলা কথা তো বুঝে ফেলেন। তা না বলা কথা বোঝা গেলে একটু তো কাছাকাছি কিছু বোঝা যাচ্ছে, ওইটা দেখে তো বুঝলে হয়। পড়ালেখাটা এরকমই হয়, আর অকাজের মেলা কথা আপনার মনে থাকে। দেখেন, তাহলে সম্রাট অশোক, এই যে নাম বলছি দেখেন, সম্রাট অশোক, এরপরে আর লেখা বুঝতে হবে কিসের জন্য, তারপরে বুঝেন। তাহলে সম্রাট অশোক কোন বংশের শাসক? মৌর্য বংশের শাসক। আচ্ছা, কেন তিনি গুরুত্বপূর্ণ? এখানে বেশ কিছু কথা আছে, আগে বলছি, ভালো করে শুনেন। সব কথা লিখে পড়াইলে তো অনেক সময় লাগবে, 1 ঘন্টায় তো অতটুকু পড়ানো আসলে কঠিন। তারপর বারবার না বললে, আগে বলছি যে কথাগুলো কঠিন, পড়া হয়তো খুব বেশি কঠিন নয়। আপনার কাছে কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে পূর্বে এইরকম পড়ার সাথে আপনি অত বেশি পরিচিত নয়। তো নতুন পড়া যখন স্টুডেন্টের সামনে একটা আসে, প্রথমত এটাকে কঠিন বলে মনে হয়, এটা বারবার অধ্যয়নের মাধ্যমে আমরা এটিকে সহজ করে ফেলবো। মানুষ পারে না এমন কিছু আপাতত দুনিয়াতে আছে বলে মানে পরিলক্ষিত হয় না, সব পারবেন। এটি মানসিক ব্যাপার, আপনি হচ্ছে মানসিকভাবে স্ট্রং হন যে আপনি পারবেন, তাহলেই পারবেন। আচ্ছা, এই সম্রাট অশোক শুরুর জীবনে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। ভালো করে শোনেন, সম্রাট অশোক শুরুর জীবনে, প্রাথমিক জীবনে কি ছিলেন? হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তার শাসনামলে একটি যুদ্ধ সংগঠিত হয়, তার শাসনামলে একটি যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধটার নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ, যুদ্ধটার নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। প্রশ্ন খেয়াল করেন, কলিঙ্গের যুদ্ধ কার শাসনামলে সংগঠিত হয়? কি বলবেন? সম্রাট অশোক। অথবা সম্রাট অশোকের সাথে কোন যুদ্ধের নামটা জড়িত? কি বলবেন? কলিঙ্গের যুদ্ধ। তাহলে আমরা এখানে একটা কথা বলেছি, প্রাথমিক জীবনে সম্রাট অশোক কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু ধর্মের। এই কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি ধর্ম চেঞ্জ করেন। কি ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, তাহলে এখানে দুটি কথা। কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। কেন তার এত বড় পরিবর্তন, বা এই একটা যুদ্ধকে কেন্দ্র করে মানুষের ধর্ম পরিবর্তনের কারণটা বা কি? বলা হয়ে থাকে কলিঙ্গের যুদ্ধটি অত্যন্ত ভয়াবহ ছিল, অত্যন্ত ভয়াবহ ছিল। ইতিহাসবিদরা বলেছেন এই কলিঙ্গের যুদ্ধে লক্ষাধিক মানুষ মারা যায়। এবার আপনি একটু নিজে চিন্তা করেন, প্রাচীন বাংলার ইতিহাস, নিশ্চয় ওই সময় পৃথিবীতে বা বাংলায় এত মানুষের বসবাস ছিল না। 1 নাম্বার, লোক সংখ্যা কম ছিল। নাম্বার 2, আপনি ভেবে দেখেন তো, ওই সময় পারমাণবিক বোমা কি আবিষ্কার হয়েছিল? না। ড্রোন কি আবিষ্কার হয়েছিল? না। বিভিন্ন মিসাইল? না। তাহলে ওই সময় যুদ্ধের পরিস্থিতিটা কেমন ছিল? সম্মুখ যুদ্ধ, সারিবদ্ধ হয়ে, দুই দিকে দাঁড়িয়ে থেকে, ঢাল, তলোয়ার, ঘোড়া, এই এলিমেন্ট গুলার মধ্যেই যুদ্ধের ঘটনাটি সীমাবদ্ধ ছিল। এরপরেও এরকম একটা ঢাল তলোয়ারের যুদ্ধে, যেখানে কোনো বিস্ফোরক পদার্থের ব্যবহার হয়নি, লক্ষাধিক মানুষ মারা যায়। যারা মরে গেল সে তো মরে গিয়ে বেঁচে গেল, তাকে নিয়ে কোনো কথা নেই। কিন্তু যারা মরল না, আহত হলো, তাদের যে বেঁচে থাকার জন্য আত্মচিৎকার, আহত জায়গায় পরবর্তীতে পচন ধরে ধীরে ধীরে তিলে তিলে মরে যাওয়ার যে ব্যাপারটা, এইটাই সম্রাট অশোকের মনে পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কেন আঘাত লাগলে শরীরের অংশটা পচে যেত? ছত্রাকের কারণে। কিন্তু ওই সময় তো পেনিসিলিন আবিষ্কার হয়নি, কারণ আলেকজান্ডার ফ্লেমিং তো তখন ছিলেন না। তো এই যে মানুষের ভয়াবহতা, এটি দেখে সম্রাট অশোক মনে করলেন যে বৌদ্ধ শান্তির ধর্ম, তাই হিন্দু ধর্ম বাদ দিয়ে তিনি গ্রহণ করলেন কি? বৌদ্ধ ধর্ম। এমনকি তিনি বৌদ্ধকে রাষ্ট্র ধর্মে পরিণত করেন। তাইলে বৌদ্ধ ধর্ম রাষ্ট্র ধর্মে রূপান্তরিত হয় কার শাসনামলে? সম্রাট অশোক। এরপর কি শুধু রাষ্ট্র ধর্ম করেই তিনি ক্ষান্ত হননি, পরবর্তীতে তিনি এই রাজ্য শাসন বাদ দিয়ে সন্ন্যাসী জীবনযাপন অভ্যস্ত হয়ে পড়েন এবং বৌদ্ধ ধর্মের বিস্তারে নিজেকে আত্মনিয়োগ করেন। এ কারণে তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। তাহলে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয় বলবেন আপনি? সম্রাট অশোক। সম্রাট অশোক। কনস্টান্টাইন কে? তিনি কিন্তু রোমান সম্রাট।
কনস্টান্টাইন হচ্ছেন রোমান সম্রাট, শুধু রোমান সম্রাট নয়, রোমানদের যতগুলো সম্রাট ছিল কনস্টান্টাইন হচ্ছে রোমানদের শ্রেষ্ঠ সম্রাট। এজন্য এর সাথে কম্পেয়ার করে বৌদ্ধ ধর্মের বিস্তারে যেহেতু তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাই আমরা তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন এই উপাধিতে ভূষিত করেছি। তাহলে এটুকু আমরা আরেকটু রিভিশন দিয়ে ফেলি। এই বংশ থেকে প্রশ্ন আসলে নার্সিং এর জন্য এটুকুই যথেষ্ট। তাই অতিরিক্ত পড়ে সময় এবং মেধা কোনোটাই নষ্ট করার দরকার নেই। আমরা পড়বো, প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো, নইলে পড়াটা বৃথার মধ্যে পড়বে আর কি। আচ্ছা দেখেন আরেকবার। তাহলে প্রথম কথা হচ্ছে প্রাচীন বাংলার প্রথম রাজবংশের নাম কি? মৌর্য বংশ। দ্বিতীয় কথা হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। তৃতীয় কথা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? চাণক্য। চতুর্থ কথা চাণক্যের ছদ্মনাম কি? কৌটিল্য। পঞ্চম কথা কৌটিল্যের বিখ্যাত গ্রন্থটার নাম অর্থশাস্ত্র। এখানে বাংলার যে শিল্পের বিবরণ রয়েছে সেটির নাম বয়ন শিল্প। তাহলে বাংলার বয়ন শিল্পের বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থে? অর্থশাস্ত্র গ্রন্থে। কে লিখেছেন? কৌটিল্য। প্রকৃত নাম কি? চাণক্য। কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। কোন বংশের? মৌর্য বংশের কি? প্রতিষ্ঠাতা। আবার দেখেন সম্রাট অশোক কোন বংশের শাসক? মৌর্য বংশ। সম্রাট অশোকের সময়ে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটির নাম কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে সম্রাট অশোক হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যে ধর্মটি গ্রহণ করেন সেটির নাম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কার শাসনামলে রাষ্ট্র ধর্মে পরিণত হয় বললে? সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের বিস্তারে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন বলে তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। তাহলে কনস্টান্টাইন বৌদ্ধ ধর্মের, এটা কাকে বলা হয়? সম্রাট অশোককে। মৌর্য বংশ নিয়ে এটুকু কথা মনে রাখতে পারলেই পরীক্ষার দিন পর্যন্ত, পরে ভুলে গেলে প্রবলেম নাই, পরীক্ষার দিন পর্যন্ত মনে রাখতে পারলেই মোটামুটি আপনি ধন্য বলে আমরা মনে করব। আচ্ছা, এখন এই মৌর্যের পরে আমরা একটা বংশ পাবো, সেটির নাম হচ্ছে গুপ্ত বংশ। গুপ্ত বংশ। তাহলে মৌর্য পরবর্তী রাজবংশের নাম কি? গুপ্ত বংশ। মৌর্য পরবর্তী রাজবংশের নাম কি? গুপ্ত বংশ। ওকে, তাহলে নিশ্চয়ই বংশের একজন প্রতিষ্ঠাতা থাকবে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, এখানে একটা বিষয় কনফিউশন হতে পারে, আমরা চেষ্টা করি দূর করার। এর আগে কি পড়লাম? মৌর্য বংশ। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্য। আবার মাঝে মাঝে এমন হতে পারে যে এখানেও চন্দ্রগুপ্ত, এখানেও চন্দ্রগুপ্ত, কি করে বুঝবেন কোনটা কোন বংশের লোক? আমরা নামের শেষ অংশটা দেখবো, নামের শেষ অংশটা দেখবো, শেষ অংশে যা থাকবে তা দিয়েই আমরা আইডেন্টিফাই করবো কোনটা কোন বংশের লোক। এবার খেয়াল করেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাতে কি পড়েছি? চন্দ্রগুপ্ত মৌর্য। নামের শেষ অংশটা কি? মৌর্য। তাহলে এটা কোন বংশের লোক? মৌর্য বংশের। এবার দেখেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত, নামের শেষে কি? গুপ্ত। তাহলে গুপ্তটা কোন বংশের লোক? গুপ্ত বংশের লোক। সহজ কথা, ঝামেলা নেই। প্রতিষ্ঠাতা নিয়ে এক লাইন, যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত, কোনো ঝামেলা নেই। এবার দেখেন কেন প্রথম? নিশ্চয় পরে আরো আছে। তাহলে পরে একটা লোক পাবো, সেটার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, তাকে নিয়ে দুটো লাইন পড়বো। তার একটা উপাধি আছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য। প্রশ্ন হচ্ছে বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি? বিক্রমাদিত্য। কোনো ঝামেলা নেই। এবার দেখেন অতীব গুরুত্বপূর্ণ তার শাসনকালটা, যে কারণে বাংলার ইতিহাসে অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম একজন চীনা পর্যটক, পর্যটক বোঝেন তো, যারা ভ্রমণ করে, যেমন আপনি যদি কক্সবাজার যান আপনিও কিন্তু পর্যটক, আপনি যদি ভারতে যান আপনি কি পর্যটক, ঘুরে দেখতে আসছেন ভারত, ব্যাপারটা এরকম। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে চীন দেশ থেকে একজন পর্যটকের আগমন ঘটে, এবং প্রাচীন বাংলার ইতিহাসে চীন থেকে আসা এটি প্রথম পর্যটকের ঘটনা। তাহলে প্রথম চীনা পর্যটক লোকটার নাম হচ্ছে ফা হিয়েন, বাংলায় আগমন করেন।
আচ্ছা, আবার দেখেন, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ লাইন। বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। প্রথম চীনা পর্যটক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে কোন দেশের পর্যটক এসেছিলেন? চীন দেশের। অথবা দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে প্রথম যে চীনা পর্যটক বাংলায় আগমন করেছিলেন তার নাম কি? ফাহিয়েন। তাকে নিয়ে আর কোনো কথা নেই। আরেকটা লোকের নাম আমরা পড়ব, সমুদ্রগুপ্ত। কি নাম? সমুদ্রগুপ্ত। নামের শেষে কি পাচ্ছেন? গুপ্ত। কোন বংশের লোক? গুপ্ত বংশের। এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে। আবার এই লোকের একটা উপাধি রয়েছে, তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন। আচ্ছা, তাহলে অরিজিনাল নেপোলিয়ন কে? যেমন আপনারা যে নার্সিং এর লোক হিসাবে নিশ্চয়ই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা শুনেছেন। পৃথিবীব্যাপী তিনি নাইটিঙ্গেল নামে পরিচিত। অরিজিনাল নাইটিঙ্গেল কি নাম বলি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে নামের সাথে যুক্ত হয়েছে কি? ফ্লোরেন্স। মূল নামটা কি? নাইটিঙ্গেল। কেন তাকে আপনারা মনে রাখেন? কারণ আধুনিক নার্সিং এর জনক বলা হয় কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। কেন? কারণ সেবামূলক কর্মকাণ্ডটা প্রাতিষ্ঠানিকভাবে তিনি শুরু করার যে চেষ্টা করেছিলেন, অর্থাৎ তার যে কর্মকাণ্ড সেটাকে কেন্দ্র করেই পরবর্তীতে এই নার্সিংটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যার কারণে আমরা তাকে আধুনিক নার্সিং এর জনক বলে থাকি। এখন অনুরূপ কর্মকাণ্ড যিনি ভারতে বা যিনি আরবে করেছেন, তার কর্মকাণ্ডের সাথে মিল রাখার কারণে আমরা কি বলি? ভারতের নাইটিঙ্গেল। নিশ্চয় আপনারা সরোজিনী নাইডুর নাম শুনেছেন। সরোজিনী নাইডু, তাকে বলা হয় কি? ভারতের নাইটিঙ্গেল। মানে এরকম সেবামূলক কর্মকাণ্ডটা ভারতে অব্যাহত রেখেছিলেন কে? সরোজিনী নাইডু। তার কর্মকাণ্ডের মিল রয়েছে কার সাথে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাথে। তাই আমরা কম্পেয়ার করে নাম কি দিয়েছি? ভারতের নাইটিঙ্গেল। আবার খেয়াল করেন, আরবে একজন এরকম মহিলা আছে যিনি আরবের ওই ওই অঞ্চলে ওই সময়ে এই সেবামূলক কর্মকাণ্ডটা করে নাইটিঙ্গেলের মতো গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আমরা তাকে বলি আরবের নাইটিঙ্গেল। সেই মহিলার নাম হচ্ছে উম্মে কুলসুম। উম্মে কুলসুম। তাহলে দেখেন আমরা তিনটা নাইটিঙ্গেল পাচ্ছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল যা পৃথিবীব্যাপী পরিচিত, ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু, আরবের নাইটিঙ্গেল উম্মে কুলসুম। ওকে, এবার দেখেন আমরা নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছি। নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট কোথাকার? ফ্রান্সের। ফ্রান্সের সম্রাট ছিলেন। আচ্ছা, মনে করায় বিখ্যাত উক্তি, যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দিব। কার উক্তি? নেপোলিয়ন বোনাপার্টের। সেখান থেকে কিন্তু মেয়েদের শিক্ষার ব্যাপারে ইন্সপাইরেশনের যে ব্যাপারটা, পৃথিবীব্যাপী মেয়েদের শিক্ষায় অনুপ্রবেশ বললেন বা প্রবেশ বলেন যে সুযোগটা, সেখানে অনেকটা ত্বরান্বিত হয়েছে তার এই বক্তব্যের মাধ্যমে। এখন তিনি কিন্তু ফ্রান্সের একজন বিখ্যাত সম্রাট ছিলেন বলতে পারেন, কারণ তার শাসনামলে তিনি যে সংস্কারগুলো ফ্রান্সে সাধন করেছেন, মানে সংস্কারগুলো করেছেন, তা থেকে পরবর্তীতে ফ্রান্স অনেক ডেভেলপমেন্ট হয়েছে পূর্বের থেকে বলে মনে করা হয়। তার যে সংস্কারমূলক কর্মকাণ্ড ফ্রান্সে ছিল, অনুরূপ সংস্কারমূলক কর্মকাণ্ড বাংলার এই অংশে যিনি করেছেন তার নাম সমুদ্রগুপ্ত। তাই আমরা তাকে কম্পেয়ার করে নাম দিয়েছি কি? ভারতের নেপোলিয়ন। প্রশ্ন থাকে ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? উত্তর কি বলবেন? সমুদ্রগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্ত কোন বংশের শ্রেষ্ঠ শাসক? গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। এই বেসিক ব্যাপারটুকু জানতে পারলেই হবে। এখানে অনেক কথা আছে, আপনি ইউনিভার্সিটির লোক হলে আরো অনেক পড়ানো যেত। এই যুগে আপনি দুজন বিজ্ঞানী পাবেন, একজন কবি পাবেন, তার লেখা কাব্যগ্রন্থ রয়েছে, ওই বিজ্ঞানীদের লেখা বইপত্র রয়েছে। কোন জাতির আক্রমণে ধ্বংস হলো, কখন হলো, অনেক কথা বলা যেতে পারে। কিন্তু ওই যে আগেই বলেছি, মেধা এবং সময় কোনোটাই নষ্ট করা যাবে না, যতটুকু দরকার ততটুকুই। আচ্ছা, তাহলে গুপ্ত বংশ নিয়ে আমাদের তেমন কোনো কথা নেই, তবে আরেকবার রিভিশন আমরা দিয়ে দিতে পারি। মৌর্য পরবর্তী সময়ে বাংলায় যে বংশের উত্থান ঘটে সেটির নাম গুপ্ত বংশ। অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাসে ক্রমিক নাম অনুযায়ী গুপ্তরা কিন্তু দ্বিতীয় রাজবংশ যারা বাংলা শাসন করে। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। ওকে, এবার দেখেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য অথবা বিক্রমাদিত্য। কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আবার দেখেন প্রথম একজন চীনা পর্যটক, লোকটার নাম কি? ফাহিয়েন।
ওই চীনা পর্যটক এদিক না পড়লেও হবে, নাম শুনেই বোঝা যাবে এটা লোক কোথাকার, চীনের। এই বাংলায় যে আসলেন, বাংলা ঘুরতে আসলেন, ওই সময় শাসক কে ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে বাংলায় আগমন করা প্রথম চীনা পর্যটকের নাম কি ছিল? ফাহিয়ান। অথবা এটাই ঘুরিয়ে বললো, ফাহিয়ান কার শাসনামলে বাংলায় আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, এরপরে দেখেন, গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? ভারতের নেপোলিয়ন, অথবা ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। ওকে, এবার খেয়াল করেন, গুপ্ত পরবর্তী যুগে, গুপ্ত পরবর্তী সময়ে বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। কয়টি স্বাধীন রাজ্য? দুটি স্বাধীন রাজ্য। তাহলে গুপ্ত পরবর্তী যুগে বাংলায় গড়ে ওঠা স্বাধীন রাজ্যের সংখ্যা কয়টি? দুইটি। অথবা বলতে পারে প্রাচীনকালে বাংলায় কয়টা রাজ্য ছিল? কি বলবেন? দুটি। আচ্ছা, এখন দুটি কি কি? একটা হচ্ছে বঙ্গরাজ্য, যার সম্পর্কে ইতিহাসে তেমন কোনো কিছু জানা যায় না। আরেকটা হচ্ছে গৌড় রাজ্য। গৌড় কি রাজ্য? গৌড় রাজ্য। গৌড়। তাহলে গুপ্ত পরবর্তী যুগে বাংলায় কয়টা স্বাধীন রাজ্য গড়ে উঠলো? দুইটা। একটা হচ্ছে বঙ্গরাজ্য, আরেকটা কি রাজ্য? গৌড় রাজ্য। এখানে এসে আমরা পড়বো, এই গৌড় রাজ্যটা প্রতিষ্ঠা করেছেন কে? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক। এই শশাঙ্ককে বলা হয় বাংলার প্রথম রাজা। বাংলার প্রথম রাজা। বিশেষ পরীক্ষার প্রশ্ন ছিল, অবিভক্ত বাংলার প্রথম রাজাকে? কনফিউশন তৈরি করার জন্য নতুন একটা ওয়ার্ড যুক্ত করেছে, অবিভক্ত। আমরা জানি বাংলা ভাগ হয়েছে দুইবার। 1905 সালে বঙ্গভঙ্গ সভায় লর্ড কার্জন করেছিলেন। আরেকবার ভাগ হয়েছে কখন? 1947 দেশ ভাগের সময়। 1905-এর পূর্বে বাংলা ভাগের কোন সংবাদ কি আছে? নেই। তাহলে অবিভক্ত বাংলা বললেও যা, বাংলার প্রথম রাজা বললেও তা। তাহলে বাংলার প্রথম রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক কোন রাজ্যটি গড়ে তোলেন? গৌড় রাজ্য। এবার শশাঙ্ক নিয়ে আরো কয়েক লাইন। শশাঙ্ক ব্যক্তি জীবনে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। শশাঙ্ক ব্যক্তি জীবনে কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের অনুসারী। তবে তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগটা কি? যে রাজা শশাঙ্ক বৌদ্ধদের প্রতি নিগ্রহ করেছিলেন, মানে অত্যাচার। করেছিলেন। এখন এই অভিযোগটা কার? আচ্ছা, আমরা একটা লোকের নাম লিখি, তাকে নিয়ে আরো পড়বো। হিউয়েন সাং। কি নাম? হিউয়েন সাং। নাম শুনে বুঝছেন আশা করি, কোথাকার লোক? চীন। তবে চীন থেকে আসা দ্বিতীয় পর্যটক। চীন থেকে আসা দ্বিতীয় পর্যটক নাম কি? হিউয়েন সাং। আচ্ছা, আরেকটা লাইন দেখি, তিনি কার আমলে বাংলায় এসেছিলেন? হর্ষবর্ধনের শাসন আমলে। নামগুলো কঠিন মনে হচ্ছে না? নামগুলো কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, দেখেন, হর্ষবর্ধনের শাসন আমলে। হর্ষবর্ধনের শাসন আমলে। তা সহজ নাম রাখলে কি হইতো? সহজ নাম কি করে রাখবে? বাপ মা খারাপ হইলে তো নাম কঠিন হবে, এটি স্বাভাবিক। বাপ মা ভালো হইলে নামও ভালো হইতো। বাপ মা খারাপ, নামও খারাপ। যার নাম যত কঠিন বুঝবেন তার বাপ মা তত খারাপ। তাহলে হিসাব করে নাম রাখবেন, মাথায় রাখেন ব্যাপারটা। আচ্ছা, দেখেন এবার, তাহলে এখানে বেশ কিছু নতুন কথা পেলাম। এই হর্ষবর্ধন নিয়ে মেলা কথা বলা যেতে পারে, পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ শাসক, এই ওই, এগুলো আপনার দরকারই নাই। যেহেতু নাই, অপ্রয়োজনীয় কোনো কথা আমরা পড়তেই যাব না, সোজা কথা। আপনি আরেকবার দেখেন, আমরা দেখলাম গুপ্ত বংশের পতন ঘটলো, এরপরে বাংলায় স্বাধীনভাবে দুটি রাজ্যের উত্থান ঘটলো। তাহলে প্রাচীনকালে বাংলায় স্বাধীন রাজ্য ছিল কয়টা? দুইটা। একটার নাম হচ্ছে বঙ্গরাজ্য, আরেকটা গৌড় রাজ্য। বঙ্গরাজ্য নিয়ে তেমন কোনো কথা নেই, গৌড় রাজ্য নিয়ে কিছু কথা হয়ে থাকে। বলা হয় গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? রাজা শশাঙ্ককে। গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় রাজা শশাঙ্ককে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে বাংলার প্রথম রাজা কে ছিলেন? একই উত্তর, রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বৌদ্ধ ধর্মের মানুষের প্রতি তিনি নির্যাতন, নিগ্রহ, নিপীড়ন এগুলো করতেন। অভিযোগটাকে করেছেন হিউয়েন সাং। প্রশ্ন এবার খেয়াল করেন, হিউয়েন সাং কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী বলে অভিহিত করেছেন? রাজা শশাঙ্ককে। অথবা রাজা শশাঙ্ককে কে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী বলে অভিহিত করেছেন? হিউয়েন সাং।
হিউয়েন সাং কার শাসনামলে বাংলায় এসেছিলেন? হর্ষবর্ধনের শাসনামলে। হর্ষবর্ধনের শাসনামলে। চীন থেকে আসা দ্বিতীয় পর্যটকটার নাম কি? বাংলায় যিনি এসেছিলেন তার নাম হিউয়েন সাং। প্রথমে আমরা কি পেয়েছিলাম? ফাহিয়েন। প্রথমে পেয়েছিলাম কি? ফাহিয়েন। দ্বিতীয়বার কাকে পেলাম? হিউয়েন সাং তাকে পেলাম। এখন এখানে অনেক কথা বলা যায়। বেড়াতে এসেছেন, বেড়াতে এসে আবার পড়ালেখা করেছেন। যেমন আমরা নাম শুনেছি নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ছিলেন। তবে তিনি যখন ছাত্র ছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য, চ্যান্সেলর, প্রধান কে ছিলেন? শিলভদ্র নামে এক লোক। শিলভদ্র। এবং শিলভদ্র হিউয়েন সাং এর কি ছিলেন? শিক্ষক ছিলেন। মাঝে মধ্যে পরীক্ষায় এমন প্রশ্ন হয়েছে, তবে ঢাকা ইউনিভার্সিটিতে, যে হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিক্ষক শিলভদ্র। অথবা হিউয়েন সাং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলেন? শিলভদ্র। তবে অত গুরুতর কথায় আমরা যাব না, একটা লাইন আমরা পড়ব। হিউয়েন সাং বাংলায় আমরা যে জনপদের কথা পড়েছি, জনপদ এক্ষুনি পড়বো আমরা। প্রাচীনকালে বাংলায় 16টা জনপদ ছিল, সেগুলো আমরা এক্ষুনি পড়বো। তো হিউয়েন সাং বাংলার কোন জনপদে এসেছিলেন, এরকম একটা প্রশ্ন মাঝে মধ্যেই থাকে। যে জনপদে তিনি এসেছিলেন সেটির নাম হচ্ছে সমতট। সমতট বলতে কি বুঝবো? কুমিল্লা, নোয়াখালী। কুমিল্লা, নোয়াখালী এই দুই জেলা মিলে কোন জনপদ গঠিত ছিল? সমতট। এই জনপদে আগমন করেছিলেন কে? হিউয়েন সাং। তার মানে কোথায়? কুমিল্লা, নোয়াখালীতে এসেছিলেন কে? হিউয়েন সাং। এটুকু আমরা আরেকবার দেখি। আচ্ছা, তাহলে প্রথম কথা হইলো, প্রথমে আমরা পেয়েছিলাম মৌর্য বংশ, পরে পেলেন গুপ্ত বংশ। গুপ্ত বংশের পতনের পর আর কোন রাজবংশ পাওয়া গেল না। আমরা দেখলাম স্বাধীন দুটি রাজ্যের উত্থান ঘটল বাংলায়। তাহলে গুপ্ত পরবর্তী শাসনামলে বাংলায় কয়টি স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছে? 2টি। আবার বলতে পারে প্রাচীনকালে বাংলায় স্বাধীন রাজ্য কয়টা ছিল? তাও কি? 2টি। একটি বঙ্গরাজ্য আর একটি কি রাজ্য? গৌড় রাজ্য। গৌড় রাজ্য কে প্রতিষ্ঠা করেছেন? রাজা শশাঙ্ক। বাংলার ইতিহাসে প্রথম রাজা বলা হয় কাকে? রাজা শশাঙ্ককে। রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু ধর্মের। রাজা শশাঙ্ক কোন ধর্মের মানুষের উপর নির্যাতন, নিগ্রহ, নিপীড়ন করেছেন? বৌদ্ধ ধর্মের মানুষের উপর। অভিযোগটাকে করেছেন? হিউয়েন সাং। তাহলে হিউয়েন সাং এর মতে, বা হিউয়েন সাং কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী বলে অভিহিত করেছেন? রাজা শশাঙ্ককে। অথবা রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী কে বলেছেন? হিউয়েন সাং। হিউয়েন সাং কার শাসনামলে বাংলায় এসেছিলেন? হর্ষবর্ধনের শাসনামলে। বাংলার কোন জনপদে এসেছিলেন? সমতট জনপদে। আমরা বলেছি সমতট কয়টা জেলা নিয়ে গঠিত? 2টি। একটি কুমিল্লা আর একটি নোয়াখালী। তাহলে চীন থেকে আসা হিউয়েন সাং কততম পর্যটক বাংলায় আসছেন? 2য়। তাহলে আশা করি এর উপরে কোনো কথা নাই, থাকলে আপনি বলেন, আমরা আরো কথা বলবো আপনাকে নিয়ে। এরপরে আমরা একটা শব্দ পড়বো এখানে, শব্দটা অতীব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাতসানাই। কি নাম? মাতসানাই। মাতসানাই। আচ্ছা, তার আগে বলে নিই, 2014-15 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন ছিল, মাতসানাই কি? খেয়াল করেন, মাতসানাই কি? অপশন কি ছিল? একটি মাছের বাজার, মাছ চাষ পদ্ধতি, একটি বড় মাছের নাম, আর ঘ নম্বরে ছোট করে লেখা ছিল অরাজকতা। উত্তরটা কি হবে? অরাজকতা। কিন্তু যদি তথ্যটি আপনার জানা না থাকে, তাহলে কিন্তু মাছের বাইরে যাওয়া কঠিন হবে। কারণ এখানেও মৎস্য আপনি দেখতে পাচ্ছেন, আর অপশনের 3টির মধ্যে 3 রকমের মাছ আপনার চোখে পড়বে। তাহলে এই মৎস্যের সাথে ওই মাছের কোনো সম্পর্কই নাই। শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? রূপক অর্থে। উদাহরণ দিই, পুকুরে। পুকুরে মাছেদের মধ্যে কি কোনো ডিসিপ্লিন থাকে? না। আচ্ছা, বড় মাছ ছোট মাছকে যে কোনো সময় খেয়ে ফেলে, খেয়ে ফেলার পূর্বে কি কোনো নোটিশ প্রদান করে? না। আবার এই যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলেছে, এজন্য এই ছোট মাছের যে মা মাছ, সে কোনো জায়গায় গিয়ে মামলা করবে, এমন কোনো সুযোগ কি থাকে? না। তাহলে মাছেদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। অনুরূপ বাংলার ওই সময়ে এই সমাজ ব্যবস্থায় মানুষের আচার আচরণ ছিল পুকুরের মাছেদের ন্যায়। কোনো ডিসিপ্লিন ছিল না। বড় বড় রাজ্যগুলো ইচ্ছে হলে ছোট রাজ্য দখল করে ফেলতো, গ্রাস করে ফেলতো, আপনি বলতে পারেন, কোনো কারণ ছাড়াই। আবার ওই সমাজে কেউ নির্যাতিত, নিপীড়িত হলে এর প্রতিকার হিসাবে যে কোনো জায়গায় এসে বিচারের আয়োজন করবে, এমন কোনো সুযোগও ছিল না। ওই সময়টাকে বোঝাতে এই অরাজকতা, বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি,
এই সময়টাকে বোঝাতে ইতিহাসবিদরা এটির নাম দিয়েছেন মাৎসানাই। তাহলে মাৎসানাই কি? অরাজকতা। আপনি বলতে পারেন বিশৃঙ্খলা, আপনি বলতে পারবেন আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি। এই সময়টাকে আমরা কি বলছি? মাৎসানাই। আরেকটা প্রশ্ন হয়, প্রাচীন বাংলায় কত শতকে মাৎসানাই সংগঠিত হয়েছিল? সপ্তম অষ্টম শতকে প্রাচীন বাংলায় এই মাৎসানাইটি সংগঠিত হয়েছিল। আবার বলতে পারে কত সাল থেকে কত সাল বাংলায় মাৎসানাইয়ের ব্যাপারটা ছিল? 650 থেকে 750 সাল পর্যন্ত। তাহলে প্রায় কত বছর? প্রায় 100 বছর বাংলায় এই মাৎসানাইয়ের ব্যাপারটা ছিল। আচ্ছা, তাহলে এই অরাজকতা, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলাহীন পরিস্থিতিটা তো আমরা দেখি নাই, দেখছি না। তাইলে এটা আমরা কি করে জানলাম? ডকুমেন্ট কি, সোর্স কি, কোথা থেকে এই মাৎসানাই সম্পর্কে জানা যায়? কে এই সময়কার অরাজকতা নিয়ে লিখেছেন? ওই জায়গায় আমরা একটা নাম পড়বো, সেটি হচ্ছে একজন লোক যার নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। কি নাম? সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দীর লেখা একটা গ্রন্থ যেটির নাম হচ্ছে রামচরিত। রাম রচিত লিখেন না, আবার রামচরিত। এই রামচরিত নামক গ্রন্থ থেকে মাৎসানাই সম্পর্কে জানা যায়। তাহলে এবার এটুকু আরেকবার দেখে ফেলেন। মাৎসানাই কি? অরাজকতা, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি। যা থাকবে তাই আপনি উত্তরটা করবেন। বাংলায় কত শতকে মাৎসানাই সংগঠিত হয়েছিল? সপ্তম অষ্টম শতকে। কত সাল থেকে কত সাল বললে? 650 থেকে 750। 650 থেকে 750। প্রায় কত বছর বাংলায় মাৎসানাই ছিল? 100 বছর। যদি বলে মাৎসানাই সম্পর্কে আমরা কোন উৎস থেকে জানতে পারি? রামচরিত নামক গ্রন্থ থেকে। রামচরিত নামক গ্রন্থ থেকে। রামচরিত গ্রন্থের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। বুঝতে পেরেছেন? ওকে। এখন আর আমরা কিছুক্ষণ আছি, এই কিছুক্ষণে আমরা আরেকটা বংশ দেখলেই প্রাচীন বাংলার রাজবংশের ব্যাপারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানুষ যখন খুব বেশি খারাপ হয়ে যায়, তাকে আর ভালো হতে বলা লাগে না। নিজে থেকে সে একটা ভালো হওয়ার তাগিদ ফিল করে যে তার ভালো হয়ে যাওয়া উচিত। একটা মানুষকে যখন সবাই ঘৃণা করে, সে যখন এটা বুঝতে পারে যে তার বন্ধুরা তার সামনে কিছু না বললেও তাকে কিন্তু বাইরে সুযোগ পেলেই ঘৃণার চোখে দেখে, এটা যখন একটা ঘৃণিত ব্যক্তি অনুভব করে, তখন তার প্রতিনিয়ত মনে হয় এত খারাপ সে না হইলেও পারত। তাহলে তার কি হয়ে যাওয়া উচিত? ভালো হয়ে যাওয়া উচিত। এমন ঘটনা বাংলায় এই মাৎসানাইয়ের পরবর্তী সময়েও ঘটবে। কিভাবে দেখেন? তাহলে এরকম যখন ইনডিসিপ্লিন অবস্থায় এই বাংলাটা থাকলো, মানুষের মধ্যে অরাজকতা বিদ্যমান থাকলো, তখন এই অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ একটা সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে অনেক মানুষের সমাগম ঘটে, সেখানে আলোচনা হয় এবং সিদ্ধান্তে দুটি বিষয় বলা হয় যে মানুষের উচিত কি? আমাদের উচিত হবে একজনকে নেতা বানানো এবং সে যা বলবে তা মেনে চলা, অর্থাৎ চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার যে ব্যাপারটা, এটা যদি হয় তাহলে একটা সমাজে ডিসিপ্লিন ফিরে আসতে পারে। সেটাকে ইতিহাসবিদরা প্রকৃতি পুঞ্জ বলে অভিহিত করেছেন। কি বলেছেন? প্রকৃতি পুঞ্জ। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ডেমোক্রেসি, গণতন্ত্র বলতে পারেন। বেশিরভাগ মানুষ যে মতামত দিবে তাই সেখানে ঘটবে। এখন বেশিরভাগ মানুষের মতামতের উপর ভিত্তি করে নতুন রাজা বানানো হলো কাকে? গোপালকে। নতুন রাজা বানানো হলো গোপালকে। এই গোপাল রাজা হলেন কত সালে? 750। বিনা যুদ্ধে গোপাল দ্বারা প্রতিষ্ঠিত বংশটার নাম হলো পাল বংশ। বংশের নাম কি? পাল বংশ। এবার ব্যাপারটা খেয়াল করেন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে কি বলবো? গোপাল। কত সালে পাল বংশ প্রতিষ্ঠা লাভ করে? 750 সালে। 750 সালে। এবার খেয়াল করে, এই পাল বংশ 750টাতে ক্ষমতা লাভ করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত বা সাল পর্যন্ত। কত পর্যন্ত? 1161। প্রায় কত বছর? 411 বছর। অর্থাৎ বাংলায় 400 বছরের অধিক কাল শাসন করার এক্সপিরিয়েন্স কাদের? পালদের। ইতিপূর্বে বাংলায় এত লম্বা সময় কেউ শাসন করেছে সেটা ইতিহাস থেকে জানা যায়নি। তা আপনাকে বলতে পারে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? কি বলবেন? পাল বংশ। তাহলে দীর্ঘস্থায়ী রাজবংশ। পাল বংশ নিয়ে কিন্তু বেশ কিছু কথা, এই কারণে, কারণ পাল বংশ 400 বছরের অধিক কাল এই অংশটা শাসন করেছে। এবার খেয়াল করেন, পাল বংশের রাজধানী নওগাঁ কাদের বাড়ি? কমেন্টে জানাবেন তাড়াতাড়ি। কাদের বাড়ি নওগাঁ?
হ্যাঁ, কমেন্টে জানান বাড়ি কাদের নওগাঁ। কারণ কি, তারা রাজধানীর লোক। কালকের পর থেকে যেন ভাবসাব আলাদা হয়ে যায়, নওগাঁ লোকের ভাবসাব যেন আলাদা হয়ে যায়। কোথাকার লোক? রাজধানীর। পাল আমলের এই 400 বছর ধরে বাংলার রাজধানী ছিল কি? পাহাড়পুর। তা পাহাড়পুর কোথায়? নওগাঁয়। ওকে, আবার দেখেন পাহাড়পুরের আরেকটা নাম আছে, নওগাঁর মানুষ না জানলে কালকে রিপনের সাথে দেখা করবেন ক্লাসে এসে, নতুন লাঠি নিয়ে আসা হয়েছে। তাহলে রাজধানী কি পাল আমলে? পাহাড়পুর। তাহলে পাল আমলে বাংলার রাজধানী কি ছিল? পাহাড়পুর। ওরে বাবা, নওগাঁর লোক এতগুলো, রাজশাহী কি দখলে? সমস্যা নাই। আলামিন ভাইয়ের বাড়িও নওগাঁ, সামনে সিটি কর্পোরেশনের মেয়র। মোহনপুর নাকি বাদ? রাজশাহী চলবে না। বাগমারা তো রাজশাহীর মধ্যে তো এইসব চলবে না। নওগাঁ কার বাড়ি? জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি কোথায়? নওগাঁর মধ্যে পড়ে। সামনে সিটি কর্পোরেশনের মেয়র। কে কে খালি নাম লেখেন নওগাঁর বাড়ি, ভোট দিয়ে দিবেন। ভোট লেখাচ্ছেন নাকি তার আগে বলেন? ভোট লেখার দিন কিন্তু কাল শেষ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো আপনার বাড়ির কাছেই রাজধানী, উত্তর করবেন বাড়ির কাছে। আচ্ছা, তাহলে এই যে পাল আমলে বাংলার রাজধানী ছিল কি? আমরা কি বলবো, বাড়ির কাছে নাকি পাহাড়পুর? পাহাড়পুর লিখে রাখেন। তাহলে এই পাহাড়পুরের আরেক নাম কি? সোমপুর। সোমপুর, এটা না পারলে বাড়ির কাছে লোক মায়ের খাবে কিন্তু। পাহাড়পুরের আরেক নাম সোমপুর। ওকে, এখানে আমরা অনেকগুলো কথা পাবো, ভালো করে খেয়াল করেন। এবার দেখেন, মাতসানাই পরবর্তী, মানে ওই যে অরাজকতার পরে বাংলায় যে রাজবংশের উত্থান ঘটলো সেটার নাম কি? পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। কত সালে গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করে? 750। শেষ হবে কখন? 1161 খ্রিস্টাব্দে। তাহলে 400 কত বছর? 11 বছর। কারা শাসন করেছে? পাল বংশের লোক। এই পাল আমলে বাংলার রাজধানীটা কি ছিল? পাহাড়পুর, আরেক নাম সোমপুর। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল বংশ। এবার দেখেন, পাল বংশের লোকেরা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্ম। সকল পাল রাজারা বৌদ্ধ ধর্মের কি ছিলেন? অনুসারী ছিলেন। আচ্ছা, এই পাল বংশের শ্রেষ্ঠ রাজার নামটা আপনি পড়ে ফেলেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হইল ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। ধর্মপাল কি প্রতিষ্ঠা করেছে? সোমপুর বিহার। তাহলে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? ধর্মপাল। আর একটা গুরুত্বপূর্ণ লাইন দেখেন, পাল আমলে একটা চিত্র অঙ্কন করা হতো তাল পাতার উপর। কি দিয়ে? পুঁথি দিয়ে। তাহলে তাল পাতার পুঁথি চিত্র কোন যুগের নিদর্শন? কি বলবেন? পাল যুগের নিদর্শন। এবার দেখেন, পাল আমলে একটা বিদ্রোহ হয়েছিল যেটির নাম কৈবর্ত বিদ্রোহ। তাহলে কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়? পাল আমলে। এই বিদ্রোহটা দমন করেছিলেন কে? রাজা রামপাল। রাজা রামপাল। এজন্য রামপালকে বলা হয় পাল বংশের শেষ সফল রাজা। পাল বংশের শেষ সফল রাজা। শেষ রাজা নয় কিন্তু, কি বলেছি? শেষ সফল রাজা। তার মানে ইতিহাসে কর্ম কিছুটা আছে যেটাকে আমরা সফল বলছি। তার সফলতা ছিল কোথায়? কৈবর্ত বিদ্রোহটা দমন করেছিলেন রাজা রামপাল। আচ্ছা, দমন করেন লিখি, নাহলে তো আবার বুঝবো না। কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছেন? রাজা রামপাল। এজন্য তাকে কি বলি? পাল বংশের শেষ সফল রাজা। রাজা রামপালের পরেও পাল বংশে বেশ কিছু শাসক ছিল, তবে নামে মাত্র, সাইনবোর্ড আকারে। লাস্ট যে লোকটা ছিল সাইনবোর্ড আকারে, নামের সাথে কিন্তু তার অপূর্ব একটা মিল পাবেন। তার নাম কি? মদন পাল। এই মদন পালই হচ্ছে পাল বংশের শেষ শাসক। এই মদনকে পরাজিত করেই প্রতিষ্ঠিত হয় সেন বংশ। কি বংশ? সেন বংশ। আর এই সেন বংশ কিন্তু বাংলার ইতিহাসে একমাত্র হিন্দু রাজবংশ। ওকে, আমরা পালটা আপনাকে আরেকবার দেখাই। দেখেন, পাল আমল থেকে কিন্তু মাঝে মধ্যে পরীক্ষার প্রশ্ন থাকে, এখানে কোনো ব্যাপারে স্কিপ করা হবে না, লাস্ট মিনিট খেয়াল করেন। তাহলে আমরা বললাম মাতসানাই পরবর্তী যুগে বাংলায় প্রতিষ্ঠিত রাজবংশটার নাম কি? পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। কত সালে পাল বংশ প্রতিষ্ঠিত হয়? 750। পাল বংশের শাসনকাল ছিল 750 থেকে 1161। তাই কত বছর? 400 বছর। তাহলে বাংলায় 400 বছরের অধিক কাল শাসন করেছে কোন বংশ? পাল বংশ। অথবা বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? আমরা কি বলবো? পাল বংশ। পাল আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? পাহাড়পুর, আরেক নাম কি? সোমপুর। সকল পাল রাজারা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। তাল পাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগের। আর এই রাজা ধর্মপাল কি নির্মাণ করেছেন? পাহাড়পুর বিহার, যার আরেক নাম সোমপুর বিহার।
কৈবর্ত বিদ্রোহ, এটি কোন যুগের ঘটনা? পাল যুগের। কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছেন? রাজা রামপাল। পাল আমলের শেষ সফল রাজা কে ছিলেন? রামপাল। কিন্তু শেষ রাজা কে ছিলেন বললে মদন। মদনকে পরাজিত করেই হিন্দু রাজবংশ কার উত্থান ঘটে? সেন বংশের, যা বাংলার ইতিহাসে একমাত্র হিন্দু রাজবংশ। তো যেহেতু পড়া কঠিন, বারবার আপনি প্র্যাকটিস করবেন। আর এই কঠিন পড়া বেশিক্ষণ পড়াইলে আপনার মানুষকে মারা ফেলার ইচ্ছা হইতে পারে। তো এত দ্রুত মরে গেলে আবার বাড়িকে পড়া কি পড়াবে? তাহলে পড়া আজকের মধ্যে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে ইসলামের সাথে থাকেন, এইরকম ক্লাসগুলো করতে পারবেন। আর যদি না থাকেন, পরীক্ষার পরে ইসলামীকে মনে পড়বে, আমাকে মনে না পড়লেও, যে আপনি এখানে থাকলেও হয়তো আরো 2টা মার্ক পেতে পারতেন। তাহলে এখানে থাকুন কতদিন পর্যন্ত? পরীক্ষার আগের দিন পর্যন্ত। পরীক্ষার দিয়ে আসবেন, তখন দেখবেন যে আমরা লাইভে আছি কি নিয়ে? ওই যে আমাদের পড়ানো প্রশ্নগুলো কমন এসেছে ওগুলো নিয়ে। তাহলে আপনি সাথে থাকুন, পরীক্ষার পরে আবার দেখা হবে, ইসলামের কথা মনে হবে, আমার কথা না মনে হলো। কেন? যা পড়ানো হয়েছে তাই পড়েছে পরীক্ষায়, অন্য কোথাও পড়তেও পারে, নাও পারে। আর রিপনকে আপনারা মাঝে মধ্যে ফোন টোন দিবেন, তবে দিনে, রাতে কোনো ফোন দেওয়া যাবে না, কারণ ছেলে ভালো নয়। আগে বলেছি ছেলেরা খারাপ। এই মেয়েরা ভালো করে দেখেন, সবই তো মেয়া মানুষ, ছেলেরা কি খারাপ? যদিও একটু পরে আপনি কথা বলবেন কোনো না কোনো ছেলের সাথে, তারপরেও চাই না বলেন যে ছেলেরা কি খারাপ, পরে দোষ দিয়ে লাভ নাই।